আচ্ছা, আজকের ক্লাসে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা শুরু করব পদার্থবিজ্ঞানের হচ্ছে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়, যেটি তোমাদের শর্ট সিলেবাসেও এখন আছে। এই শর্ট সিলেবাসে সকল টপিকস নাই, কিছু কিছু টপিকস আছে। যে টপিকসগুলো আছে সেই টপিকসগুলো নিয়ে মূলত আলোচনা করব। তাহলে চ্যাপ্টার নাম হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। আচ্ছা, এখানে প্রথমে যে জিনিসটা আছে যে প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো তোমরা ফার্স্ট ইয়ারে পড়েছো, যে গতিবিদ্যা অধ্যায়ে পড়েছো। প্রসঙ্গ কাঠামো বলতে আসলে কি বুঝি? প্রসঙ্গ কাঠামো হচ্ছে যে একটা দৃঢ় বস্তুর সাপেক্ষে যদি কোনো বিন্দুকে নির্দিষ্ট করা হয় বা কোনো বিন্দুকে মাপা হয়, সেই দৃঢ় বস্তুটাকে বলে হচ্ছে প্রসঙ্গ কাঠামো। ফর এক্সাম্পল, আমি মার্কারটির দৈর্ঘ্য পরিমাপ করব, ঠিক আছে? তাহলে আমার সাপেক্ষে মার্কারটা দৈর্ঘ্য পরিমাপ করব, তাহলে আমি হচ্ছে একটি প্রসঙ্গ কাঠামো। যে বস্তুর সাপেক্ষে কোনো বস্তুকে মাপা হয়, যে বস্তুর সাপেক্ষে কোনো বস্তুকে মাপা যায়, সেই বস্তুটাকে বলে হচ্ছে প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো অনেক কিছুই হইতে পারে, হ্যাঁ, যে কেউ প্রসঙ্গ কাঠামো হইতে পারে। আচ্ছা, প্রসঙ্গ কাঠামো আবার দুই ধরনের আছে, যে আমরা একমাত্রিক প্রসঙ্গ কাঠামো, দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো, ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো, এগুলা নিয়ে আলোচনা করব না। আমরা আলোচনা করব প্রসঙ্গ কাঠামো আবার দুই প্রকার: জড় প্রসঙ্গ কাঠামো এবং অজড় প্রসঙ্গ কাঠামো। তাহলে জড় প্রসঙ্গ কাঠামো বা ইংরেজিতে হচ্ছে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, আর অজড় প্রসঙ্গ কাঠামো হচ্ছে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। তাহলে জড় প্রসঙ্গ কাঠামো কি? জড় প্রসঙ্গ কাঠামো বলতে বোঝায় যে পরস্পরের সাপেক্ষে সমবেগে গতিশীল যে সকল প্রসঙ্গ কাঠামোতে নিউটনের গতিশক্তি মেনে চলে, সে সকল প্রসঙ্গ কাঠামোই হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো। আবার বলতেছি যে পরস্পরের সাপেক্ষে সমবেগে গতিশীল যে সকল প্রসঙ্গ কাঠামোতে নিউটনের গতি সূত্রগুলি মেনে চলে, সে সকল প্রসঙ্গ কাঠামো হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো। ফর এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি, ধরো এখানে দুইটি প্রসঙ্গ কাঠামো নিলাম। একটি হচ্ছে এস কাঠামো, আরেকটি হচ্ছে এস প্রাইম কাঠামো, ঠিক আছে? তাহলে এস কাঠামো এবং এস প্রাইম কাঠামো। এস প্রাইম কাঠামো এস কাঠামোর সাপেক্ষে তোমার বি বেগে গতিশীল, এবং বিটা হচ্ছে তোমার ধ্রুব বেগ, ঠিক আছে? তাহলে এটা এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি, ধরো তুমি স্টেশনে দাঁড়িয়ে আছো, তাহলে তুমি হচ্ছ একটি কাঠামো, আর তোমার সাপেক্ষে ট্রেনে তোমার বন্ধু, ট্রেন যাচ্ছে, ট্রেনটি বি বেগে যাচ্ছে, তাহলে তোমার ট্রেনে যে বন্ধুটি আছে, তাহলে সে আরেকটি কাঠামো। এখন তোমার সাপেক্ষে ট্রেনটি যদি একটা নির্দিষ্ট বেগে গতিশীল থাকে, তাহলে তুমি কি দেখবা যে ট্রেনটি তোমার কাছ থেকে সে সামনের দিকে চলে যাচ্ছে, আর তোমার বন্ধু কি দেখবে? ঠিক তুমি তত বেগেই পিছন দিকে চলে যাচ্ছ। অর্থাৎ এই তোমার সাপেক্ষে তোমার বন্ধু অথবা তোমার বন্ধুর সাপেক্ষে তুমি, যদি তোমাদের ব্যাগ যদি নির্দিষ্ট থাকে, অর্থাৎ এই কাঠামোর সাপেক্ষে ওই কাঠামোর ব্যাগ যদি সমবেগ হয়ে থাকে, অর্থাৎ এখন যদি কোনো ত্বরণ না হয়ে থাকে, তাহলে এই কাঠামোগুলোকে বলা হয় পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল কাঠামো। এই কাঠামোগুলোতে যদি নিউটনের গতিসূত্র মেনে চলে, বা যতক্ষণ এই গতিসূত্র মেনে চলবে ততক্ষণ হচ্ছে তারা জড় প্রসঙ্গ কাঠামো, আর যদি মেনে না চলে তাহলে তারা হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি, ধরো তোমার আমরা নিউটনের, এখন আমি বুঝবো কিভাবে যে এই প্রসঙ্গ কাঠামোতে তোমার ত্বরণ আছে কিনা? তাহলে আমি যে জিনিসটা বলেছিলাম, যে সকল প্রসঙ্গ কাঠামোতে ত্বরণ থাকে তারা হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো, আর যে সকল প্রসঙ্গ কাঠামোতে ত্বরণ থাকে না কিংবা সমবেগে গতিশীল থাকে তারা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো। এখন আমি বুঝবো কিভাবে যে এই প্রসঙ্গ কাঠামোতে ত্বরণ আছে কি না?
তাহলে ত্বরণ যদি না থাকে তাহলে তারা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো। তাহলে আমি বুঝবো কিভাবে? এটি বোঝার একটি সবচেয়ে সহজ এক্সাম্পল হতে পারে, মনে করো একটি ফুটবল, হ্যাঁ, তুমি তুমি এক জায়গায় দাঁড়িয়ে আছো এবং এখানে একটি তুমি ফুটবল রাখলা, ঠিক আছে? তাহলে এই ফুটবলটি তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখানে একটি ফুটবলকে তুমি রাখলা, তাহলে এই ফুটবলকে যদি ডিস্টার্ব করা না হয় কিংবা কিক করা না হয় তাহলে ফুটবলটি তোমার যেখানেই আছে সেখানেই স্থির অবস্থায় থাকবে, ঠিক আছে? আবার ফুটবলটিকে যখন তুমি ট্রেনটি সমবেগে গতিশীল আছে ওইরকম ট্রেনে তুমি ফুটবলটিকে তুমি ট্রেনের মেঝেতে রাখলা, তাহলে তখনও যদি তুমি ফুটবলকে কিক না করো বা ফুটবলের উপর বাহ্যিক বল প্রয়োগ না করো বা ফুটবলকে ডিস্টার্ব না করো তাহলে ফুটবলটি স্থির অবস্থায় থাকবে। আর নিউটনের গতি সূত্রের প্রথম সূত্র তো এটি যে বাহির থেকে কোনো বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু আজীবন স্থিরই থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে সরল পথে চলতে থাকবে, ঠিক আছে? তাহলে যদি ফুটবলটি এখানে তুমি যেখানে স্থির দাঁড়িয়ে আছো সেখানেও স্থির থাকে, আবার ট্রেনটি সমবেগে গতিশীল সেখানেও যদি ফুটবলটি স্থির থাকে, তাহলে বুঝতে হবে যে এই তুমি এবং তোমার ট্রেনের যে বন্ধুটি আছে তোমরা দুজনেই হচ্ছে পরস্পরের সাপেক্ষে সমবেগে গতিশীল কাঠামো এবং এই গতিশীল কাঠামোতে তোমার ত্বরণ নেই, তাহলে এই কাঠামোগুলো হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো। পক্ষান্তরে এখন ট্রেনটি যখন চলতে শুরু করলো, ট্রেনটি স্থির অবস্থা থেকে যখন চলতে শুরু করলো তখন যদি তুমি একটি এখানে ফুটবল রাখো, ঠিক আছে, তাহলে ট্রেনটি যখন চলতে শুরু করলো তার মানে কি ট্রেনের বেগের পরিবর্তন হচ্ছে, ট্রেনটি তখনও সমবেগে পৌঁছায়নি, অর্থাৎ ট্রেনের বেগের বৃদ্ধি হচ্ছে, মানে কি ট্রেনের ত্বরণ হচ্ছে। ট্রেনের ত্বরণ হচ্ছে কিভাবে বুঝতে পারবো? কারণ ট্রেন ছাড়া মাত্রই ফুটবলটি কি করে পিছন দিকে গড়িয়ে চলে যাবে। তাহলে লক্ষ্য করো, তাহলে নিউটনের প্রথম সূত্রে বলা ছিল কি যে কোনো বস্তুর উপর বাহির থেকে বল প্রয়োগ করা না হলে সে আজীবন স্থির থাকবে, কিন্তু ট্রেনে যে বলটি রাখলাম তাহলে এই ট্রেনের উপর কোনো বল প্রয়োগ করা না সত্ত্বেও ট্রেনটি কিন্তু পিছন দিকে গড়িয়ে চলে গেল, ঠিক আছে? তার মানে কি এখানে নিউটনের গতিসূত্র মেনে চলেনি, ঠিক আছে? তাহলে তাহলে অজড় এবং জড় প্রসঙ্গ কাঠামোর মধ্যে পার্থক্য হচ্ছে যে সকল প্রসঙ্গ কাঠামোতে নিউটনের গতিসূত্র মেনে চলবে তারা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো, আর যে সকল প্রসঙ্গ কাঠামোতে নিউটনের গতিসূত্র মেনে চলবে না তারা হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। এটা তোমরা ফার্স্ট ইয়ারে পড়ে এসেছো, এখানে তোমাদের সিলেবাসে আছে, একটু আমি আলোচনা করলাম। কি বুঝতে পারছো এটা? আচ্ছা, তারপরে হচ্ছে আমরা তারপরে চলে যাব হচ্ছে আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব, ঠিক আছে? তাহলে আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব হচ্ছে যে তোমার আমরা ক্লাসিক্যাল মেকানিক্স অনুযায়ী জানি বা চিরায়ত বলবিদ্যা বলেছে কি স্থান কাল বল এই তিনটা জিনিস অলওয়েজ কি থাকে, ধ্রুবক থাকে। তোমরা এখন পর্যন্ত জানো যে স্থান কাল এবং ভর, ঠিক আছে? তাহলে এরা কি থাকে? এরা হচ্ছে তোমার কি থাকে? এরা হচ্ছে তোমার ধ্রুবক থাকে। কিন্তু বিজ্ঞানী আইনস্টাইন বলছেন না, যে স্থান কাল ভর এরা ধ্রুবক থাকে না, বরং এরা গতির সাথে তোমার কি হয়, এদের মান চেঞ্জ হয়, অর্থাৎ এরা কিন্তু পরম কোনো মান না, ঠিক আছে? যে কোনো ধরো এই মার্কারের দৈর্ঘ্য, এই ক্লাসিক্যাল মেকানিক্স অনুযায়ী জানি মার্কারের দৈর্ঘ্য হচ্ছে একটা পরম মান, ঠিক আছে? এর কোনো চেঞ্জ হবে না, কিংবা যে সময় কিংবা হচ্ছে ভর এগুলা হচ্ছে কি ধ্রুবক। কিন্তু বিজ্ঞানী আইনস্টাইন বলেছেন যে না, এরা ধ্রুবক না, বরং গতির সাথে এদের মান চেঞ্জ হয়, ঠিক আছে? তাহলে অর্থাৎ এই স্থান কাল ভর পরম মান নয়, বরং এরা আপেক্ষিক, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব, ঠিক আছে? এখন এই আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বের আমরা আপেক্ষিক তত্ত্বের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি নিয়ে আলোচনা করব, তাহলে বা বিশেষ তত্ত্ব নিয়ে।
বিশেষ আইনস্টাইনের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে আছে দুইটি সূত্র আছে, যে এক নম্বর সূত্র হচ্ছে এরকম যে সকল জড় প্রসঙ্গ কাঠামোতে আচ্ছা তোমরা একটু লিখে নিবা, হ্যাঁ এটা বইয়ে আছে, আমি আর লিখলাম না। সকল জড় প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্রগুলির গাণিতিক রূপ একই রূপ থাকে। যেমন আমি যদি এখানে দুইটি কাঠামো অঙ্কন করি, একটি এস কাঠামো আর একটা হচ্ছে এস প্রাইম কাঠামো, তাহলে এস প্রাইম কাঠামো এস কাঠামোর সাপেক্ষে বি সমবেগে গতিশীল, ঠিক আছে। তাহলে আমরা একটু আগেই বলেছিলাম দুইটা কাঠামো তখনই জড় প্রসঙ্গ কাঠামো হতে পারে যখন এই দুইটা কাঠামো কি পরস্পরের সাপেক্ষে সমবেগে গতিশীল, ঠিক আছে। তাহলে আইনস্টাইনের স্পেশাল থিওরি বলছে কি সকল জড় প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্রগুলোর গাণিতিক রূপ একই থাকে। গাণিতিক রূপ একই থাকে মানে কি, তাহলে আমরা সবাই তো জানি বল ইজ ইকুয়াল টু হচ্ছে বল ইনটু ত্বরণ, ঠিক আছে। তাহলে এখানে বল কি, বল হচ্ছে এফ, আর বর কি, বর হচ্ছে এম, ত্বরণ কি এ, ঠিক আছে। অর্থাৎ বরের সাথে ত্বরণের গুণফলে আমরা কি পাই, বল পাই। তাহলে এটা তো হচ্ছে এই কাঠামোর জন্য। এখন এস প্রাইম কাঠামো, এই এস প্রাইম কাঠামোর জন্য এই যে পদার্থবিজ্ঞানের এই সূত্রটি, যে সূত্রটি বল ইজ ইকুয়াল টু ভর ইনটু ত্বরণ, এখানেও কিন্তু একই রূপ থাকবে। তাহলে এখানে যদি বলটাকে আমরা এফ প্রাইম ধরি, বরটাকে যদি এম প্রাইম ধরি, ত্বরণও কিন্তু আমরা এ প্রাইম ধরলাম। যেহেতু এখানে এস প্রাইম, তাহলে সবগুলো আমরা প্রাইম ধরলাম। প্রাইম ধরলেও আমাদের ইকুয়েশনটা তো একই রকম, যে বরের সাথে ত্বরণের গুণ করলে আমরা ফোর্স বা বল পাচ্ছি, আবার এস কাঠামোতেও বরের সাথে ত্বরণ গুণ করলে আমরা কি পাচ্ছি, বল পাচ্ছি, ঠিক আছে। তাহলে আইনস্টাইন বলেছেন কি, যে সকল জড় প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্রগুলির গাণিতিক রূপ একই থাকে। এক। দুই নম্বর সূত্রটি হচ্ছে শূন্য স্থানে আলোর দ্রুতি বা আলোর বেগ এর মান হচ্ছে সমান, ঠিক আছে। শূন্য স্থানে আলোর বেগের মান সমান, যেই মানটা হচ্ছে সি ইকুয়াল টু হচ্ছে 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা এইটা হচ্ছে আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্বের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, এগুলো অনেক সময় অনুধাবনে আসে। আচ্ছা এখন আমরা যে টপিকসে যাব এটা হচ্ছে দৈর্ঘ্য সংকুচন, খুবই ইম্পর্টেন্ট টপিকস। এটা মনোযোগ দিয়ে এতক্ষণ তোমরা ক্লাসে যারা আসো এখন এই জায়গায় একটু মনোযোগটা দাও। আমরা এখন ইম্পর্টেন্ট একটা টপিকস নিয়ে আলোচনা করব, দৈর্ঘ্য সংকুচন। দৈর্ঘ্য সংকুচন মানে কি, যে ক্লাসিক্যাল মেকানিক্স অনুযায়ী আমরা হ্যালো স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ বলো বিবেক। উপরে যে ওইগুলো লিখলেন স্যার, উপরে যে ওইগুলো লিখলেন এগুলো স্যার এই অধ্যায়ের টপিক নাকি স্যার? কি উপরে ওইগুলো লিখলেন যেমন প্রসঙ্গ কাঠামো, তারপরে দৈর্ঘ্য সংকুচন, এগুলো কি স্যার এই অধ্যায়ের টপিক? হ্যাঁ 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 হ্যাঁ, এই অধ্যায়ের আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, তোমাদের সিলেবাসে যেগুলো আছে এগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি। হ্যাঁ স্যার শুধু 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 এগুলাই স্যার, শুধু এগুলাই না আরো আছে স্যার? আরো আছে। আজকে আমি এই পর্যন্ত আলোচনা করব, মানে আজকে আমি এটা আরেকটু আলোচনা করবো, মানে আজকে আমরা যতটুকু আলোচনা করবো এগুলো আমি লিখছি। হ্যাঁ ওকে স্যার, ধন্যবাদ। থ্যাংক ইউ। আচ্ছা তাহলে এখন হচ্ছে আলোচনা করব হচ্ছে তোমার, এটা খুবই ইম্পর্টেন্ট টপিক, দৈর্ঘ্য সংকুচন, ঠিক আছে। আচ্ছা দৈর্ঘ্য সংকুচন জিনিসটা হচ্ছে কি, সংকুচন মানে কি, সংকুচন মানে ছোট, ঠিক আছে। তাহলে এখন আমরা এতদিন বিজ্ঞানী নিউটন যে ক্লাসিক্যাল মেকানিক্সে আমাদের কনসেপ্ট দিয়েছিল যে কোন বস্তুর দৈর্ঘ্য, কোন ধরো এই মার্কারের দৈর্ঘ্য যেই মাপুক না কেন দৈর্ঘ্যটা হচ্ছে কি ধ্রুবক, সে যে অবস্থায় মাপুক না কেন দৈর্ঘ্যের কোনো চেঞ্জ হয় না। অর্থাৎ এই মার্কারের দৈর্ঘ্য যদি হয় 10 সেন্টিমিটার, তাহলে সে যেভাবেই মাপুক তার দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হবে, অর্থাৎ দৈর্ঘ্যটা হচ্ছে কি একটা পরম মান। কিন্তু বিজ্ঞানী আইনস্টাইন 1905 সালে এসে সে ধারণা দিল না, বিজ্ঞানী নিউটনের ধারণাকে সে বা এই ক্লাসিক্যাল মেকানিক্সের ধারণাগুলোকে উনি
প্রত্যাখ্যান করলেন। উনি বললেন না, কোনো বস্তুর দৈর্ঘ্য পরম মান নয়, বরং ওই বস্তুকে যে মাপতেছে, অর্থাৎ ওই পর্যবেক্ষকের সাপেক্ষে যার দৈর্ঘ্য মাপা হচ্ছে তাদের মধ্যে যদি গতি থাকে, তাহলে সেই গতির সাথে সাথে দৈর্ঘ্যটা কি হয়, চেঞ্জ হয়। আচ্ছা, তাহলে এখন এই দৈর্ঘ্য সংকোচন টপিকসটা কি? দৈর্ঘ্য সংকোচন হচ্ছে যে, আমি একটু সংজ্ঞাটা একটু বলি, যে বইয়ের ভাষায় বলি যে কোন পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল বস্তুর দৈর্ঘ্য, কোন পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল অবস্থায় বস্তুর দৈর্ঘ্য ওই পর্যবেক্ষকের সাপেক্ষে ওই একই বস্তুর স্থির অবস্থায় দৈর্ঘ্যের চেয়ে ছোট হয়। আচ্ছা, আমি একটু ম্যাথমেটিক্যালি দৈর্ঘ্য সংকোচনকে ম্যাথমেটিক্যালি লেখার চেষ্টা করি। L ইজ ইকুয়াল টু, এটা ফর্মুলা কিভাবে আসছে আমি পরে প্রতিদিন করে দেখাবো। L ইজ ইকুয়াল টু L নট ইনটু রুট ওভার 1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার, যেখানে Lটা কি, L এর পরিচয় হচ্ছে গতিশীল অবস্থায় কোনো বস্তুর দৈর্ঘ্য। ঠিক আছে, যে গতিশীল অবস্থায় কোনো বস্তুর দৈর্ঘ্য, গতিশীল অবস্থায় কোনো বস্তুর দৈর্ঘ্য। আর এল নট কি, এল নট হচ্ছে তোমার স্থির অবস্থায়, স্থির বা নিশ্চল অবস্থায়, কোনো বস্তুর দৈর্ঘ্য, স্থির বা নিশ্চল অবস্থায় কোনো বস্তুর দৈর্ঘ্য। আচ্ছা, আর বি হচ্ছে কি, বি হচ্ছে তোমার রকেটের বেগ বা মহাশূন্যযানের বেগ। ঠিক আছে, রকেটের বেগ বা মহাশূন্যযানের বেগ। আর সি হচ্ছে কি, সি হচ্ছে তোমার আলোর বেগ। ওকে, তাহলে এখন যে এই ইকুয়েশনটাতে আমি একটু বলি যে গতিশীল অবস্থায় কোনো বস্তুর দৈর্ঘ্য মানে কি, যে পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল অবস্থায় কোনো বস্তুর দৈর্ঘ্য। আচ্ছা, এই কথাটার মানে কি, ধরো আমি সেই মার্কারটির দৈর্ঘ্য মাপবো। ঠিক আছে, আমি মার্কারটির দৈর্ঘ্য মাপবো, তাহলে আমার সাপেক্ষে মার্কারটি কি স্থির নাকি গতিশীল? তোমরা সবাই জানো যে আমি যেহেতু দাঁড়িয়ে আছি স্থির, বা আমি যদি দাঁড়িয়ে থাকি কিংবা আমি যদি গতিশীলও থাকি, তাহলে আমার সাপেক্ষে মার্কারটি কি, আমার যেহেতু মার্কারটি আমার হাতে আছে, তাহলে আমি যদি স্থিরও থাকি কিংবা আমি যদি একটা গতিশীলও থাকি, তাহলে আমার সাপেক্ষে বা পর্যবেক্ষকের সাপেক্ষে মার্কারটি কি আছে, স্থির আছে। ঠিক আছে, আচ্ছা, এখন এই মহাশূন্য যানে করে আমারই এক বন্ধু যাচ্ছে, সে মার্কারটির দৈর্ঘ্য মাপবে, সে এখন মার্কারটি আমার হাতে আছে, তাহলে এই মার্কারের সাপেক্ষে এই যে মহাশূন্য যানে করে যে যাচ্ছে, তাহলে সে যে দৈর্ঘ্য পরিমাপ করবে, তাহলে সে দৈর্ঘ্য পরিমাপ করবে হচ্ছে গতিশীল অবস্থায় ওই মার্কারের দৈর্ঘ্য পরিমাপ করবে। কেননা সে মার্কারটি আছে এই পৃথিবী পৃষ্ঠে আমার হাতে আছে, তাহলে আমার সাপেক্ষে মহাশূন্য যানে করে যে যাচ্ছে, তাহলে আমার সাপেক্ষে কে, সে স্থির না গতিশীল? সে হচ্ছে গতিশীল। ঠিক আছে, তাহলে এই মার্কারটির দৈর্ঘ্য এই মহাশূন্য যানে করে যে যাচ্ছে সে যদি মাপে, তাহলে মার্কারের সাপেক্ষে ওই যাত্রী হচ্ছে কি, গতিশীল, বা ওই যাত্রীর সাপেক্ষে মার্কারটি হচ্ছে গতিশীল। কিন্তু ধরো মহাশূন্য যানে করে যে আমার এক বন্ধু যাচ্ছে, এখন মার্কারটি তার হাতেই আছে, তাহলে সে যদি এখন মার্কারটির দৈর্ঘ্য মাপে, তাহলে এখন কিন্তু মার্কারটির দৈর্ঘ্য তার সাপেক্ষে কিন্তু স্থির, বা তার সাপেক্ষে মার্কারটি হচ্ছে নিশ্চল। ঠিক আছে, তাহলে এখানে এল এর পরিচয় কি, এলটা হচ্ছে পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল অবস্থায় কোনো বস্তু দৈর্ঘ্য, আর এল নটের পরিচয় কি, পর্যবেক্ষকের সাপেক্ষে স্থির বা নিশ্চল অবস্থায় কোনো বস্তুর দৈর্ঘ্য। বি হচ্ছে মহাশূন্যযানের বেগ, আর সি হচ্ছে তোমার আলোর বেগ। এখন
এই গতিশীল অবস্থায় কোনো বস্তুর দৈর্ঘ্য, এই জিনিসটা কি আমি বুঝবো কিভাবে এটা স্থির আছে নাকি এটা গতিশীল অবস্থায় আছে? এটা বোঝার একটি সহজ ওয়ে হচ্ছে, আমি এখানে দুইটা প্রসঙ্গ কাঠামো চিন্তা করতেছি। একটি প্রসঙ্গ কাঠামো হচ্ছে পৃথিবী পৃষ্ঠে আমি, ঠিক আছে, আরেকটি কাঠামো হচ্ছে যে মহাশূন্য যানে করে যাচ্ছে, ঠিক আছে। তাহলে মনে করো দুইটি কাঠামো, একটি হচ্ছে পৃথিবী পৃষ্ঠে আমি, আরেকটি কাঠামো হচ্ছে মহাশূন্য যানে করে যাচ্ছে আমার এই এক বন্ধু। এখন আমি যে যার দৈর্ঘ্য পরিমাপ করব, সে যে কাঠামোতে থাকে, তাহলে সেই কাঠামোর পর্যবেক্ষক যদি দৈর্ঘ্য মাপে সেটা কিন্তু স্থির বা নিশ্চল অবস্থায় দৈর্ঘ্য। আবার বলতেছি, আমি যে কাঠামোতে দৈর্ঘ্যটি পরিমাপ করতে চাই, ধরো মার্কারটি আমি পৃথিবী পৃষ্ঠে পরিমাপ করতে চাই, তাহলে পৃথিবী পৃষ্ঠে যিনি এই মার্কারটির দৈর্ঘ্য মাপবে, ধরো আমি পৃথিবী পৃষ্ঠ থেকে মার্কারটির দৈর্ঘ্য মাপবো, তাহলে আমার সাপেক্ষে মার্কারটি হচ্ছে স্থির বা নিশ্চল অবস্থায় দৈর্ঘ্য, তাহলে এটা হচ্ছে L0। আর মহাশূন্য যানে করে যে যিনি যাচ্ছেন, তিনি যদি মার্কারটির দৈর্ঘ্য পরিমাপ করে, মার্কারটি তখন আমার হাতে ছিল ওই অবস্থায় উনার সাপেক্ষে মার্কারটি গতিশীল, তাহলে উনার সাপেক্ষে মার্কারটির দৈর্ঘ্য হচ্ছে L। কিন্তু মার্কারটি যদি উনার হাতে থাকে, মহাশূন্য যানে করে যে যাচ্ছে তার হাতে থাকে, তখন উনি যদি মার্কারটির দৈর্ঘ্য পরিমাপ করে, ঠিক আছে, তাহলে উনার সাপেক্ষে মার্কারটি কিন্তু স্থির। এখন উনি যে দৈর্ঘ্যটি পরিমাপ করবে সেটা কিন্তু L0 বা স্থির বা নিশ্চল অবস্থায় দৈর্ঘ্য, আর আমি পৃথিবী পৃষ্ঠ থেকে যে দৈর্ঘ্য পরিমাপ করব সেটি হচ্ছে L। আচ্ছা, তাহলে এখন এই ইকুয়েশন থেকে আমরা দেখো এখানে কি মনে হয় যে বি কিন্তু অলওয়েজ, বি হচ্ছে মহাশূন্যযানের বেগ। তাহলে আমরা জানি মহাশূন্যযানের কোনো বস্তুর বেগ আলোর বেগের সমান তো হতে পারেই না, বরং অনেক ছোট হয়। অর্থাৎ বি কি সি এর চেয়ে অনেক ছোট হয়। তাহলে বি যদি সি এর চেয়ে ছোট হয়, তাহলে এই মানটা হচ্ছে পজিটিভ। তাহলে এক থেকে পজিটিভ কোনো কিছু বিয়োগ দিলে কি হবে, এক থেকে পজিটিভ কোনো কিছু মাইনাস করলে এই মানটা একের চেয়ে কম হবে, ঠিক আছে। তাহলে L0 এর সাথে একের চেয়ে কোনো কিছু কম দ্বারা গুণ করলে যে Lটা পাবো, এই Lটা তাহলে কি হবে, এই Lটা হচ্ছে L0 এর চেয়ে ছোট, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে তোমার দৈর্ঘ্য সংকোচন। অর্থাৎ আমরা বলতে পারি L ইজ লেস দেন L0। L এর পরিচয় কি? L এর পরিচয় হচ্ছে পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল অবস্থায় কোনো বস্তুর দৈর্ঘ্য। আচ্ছা, আর L0 এর পরিচয় কি? L0 হচ্ছে পর্যবেক্ষকের সাপেক্ষে স্থির বা নিশ্চল অবস্থায় দৈর্ঘ্য। তাহলে এই দুইটি দৈর্ঘ্যের মধ্যে কোন দৈর্ঘ্যটি ছোট হয়? যে পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল অবস্থায় কোনো বস্তুর দৈর্ঘ্য পর্যবেক্ষকের সাপেক্ষে স্থির বা নিশ্চল অবস্থায় দৈর্ঘ্যের চেয়ে ছোট হয়। এই প্রভাবটা, এই সংকোচনের প্রভাবটা, এই প্রভাবটাকে বলে হচ্ছে দৈর্ঘ্য সংকোচন। আচ্ছা, আমি যদি একটু তোমাদেরকে ম্যাথমেটিক্যালি এক্সপ্লেন করে দেখাই, তাহলে দেখো, তাহলে মনে করো একটা মহাশূন্য যান যখন সে পৃথিবী পৃষ্ঠ ছিল, তখন তার স্থির অবস্থায় দৈর্ঘ্য হচ্ছে তোমার ধরো হচ্ছে স্থির অবস্থায় দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার, ঠিক আছে। তাহলে আমি একে L0 কেন দিলাম, যে একটা রকেট বা মহাশূন্য যান যখন পৃথিবী পৃষ্ঠে স্থির অবস্থায় ছিল, সেই অবস্থায় থেকে আমি রকেটটির দৈর্ঘ্য পরিমাপ করলাম 100 মিটার, ঠিক আছে। এখন যদি এরকম হয় যে রকেটটি তোমার 0.8 সি অর্থাৎ আলোর বেগের 80% বেগে গতিশীল থাকে, তখন তার গতিশীল অবস্থায় দৈর্ঘ্য কত হয়, এটা যদি আমরা বের করতে চাই, তাহলে L ইজ ইকুয়াল টু L0 এর মান কত, 100 ইন্টু রুট ওভার 1 মাইনাস বি। বি মানে কত, 0.8 সি, আর সি তো সি স্কয়ার। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে সম্ভবত এরকম মান হবে 100 ইন্টু হচ্ছে তোমার 1 মাইনাস কত 0.64, তাহলে 100 ইন্টু হচ্ছে তোমার রুট ওভার 0.36
তাহলে এইটা ক্যালকুলেশন করলে সম্ভবত হবে হচ্ছে তোমার 100 ইন্টু হচ্ছে 0.6, তাহলে 0.6 মানে কত 60 মিটার। অর্থাৎ এই 100 রকেটটি যখন স্থির অবস্থায় ছিল তখন রকেটের প্রকৃত দৈর্ঘ্য বা নিশ্চল অবস্থায় দৈর্ঘ্য বা স্থির অবস্থায় দৈর্ঘ্য, তার দৈর্ঘ্য ছিল 100 মিটার। এখন রকেটটি যখন তোমার 0.8 সি ব্যাগে গতিশীল, সেই অবস্থায় আমি পৃথিবীপৃষ্ঠ থেকে এখন রকেটটির দৈর্ঘ্য যদি পরিমাপ করি তখন রকেটটির দৈর্ঘ্য কত মনে হবে 60 মিটার। অর্থাৎ রকেটটির স্থির অবস্থায় দৈর্ঘ্য ছিল 100 মিটার আর গতিশীল অবস্থায় দৈর্ঘ্য কত হলো 60 মিটার। তাহলে এই দৈর্ঘ্যটি কি ছোট হলো না? এই যে দৈর্ঘ্য ছোট হইলো বা সংকুচন হইলো এটাকে বলে হচ্ছে কি দৈর্ঘ্য সংকুচন। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখি যদি বি ইকুয়াল টু 0.8 সি হয় তখন এল ইজ ইকুয়াল টু হচ্ছে কত পাইলাম আমরা, এল ইজ ইকুয়াল টু এই ইকুয়েশন থেকে আমরা যদি বসাই তাহলে আমরা পাই হচ্ছে তোমার এল ইজ ইকুয়াল টু হচ্ছে কত 60 মিটার। আচ্ছা, এখন রকেটটি যদি আরেকটু বেশি বেগে গতিশীল থাকে ধরো 0.866 সি, ঠিক আছে, তাহলে এখন যদি হ্যালো মুজাহিদ, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, মুজাহিদ বলো। হ্যাঁ মুজাহিদ আমি শুনতেছি, তুমি বলো। হ্যালো, আচ্ছা আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, মুজাহিদ বলো। স্যার এখানে কি দৈর্ঘ্যটা আসলেই ছোট হচ্ছে নাকি স্যার পর্যবেক্ষকের কাছে মনে হচ্ছে যে দৈর্ঘ্যটা ছোট? হ্যাঁ বুঝি নাই কি। স্যার আসলেই কি দৈর্ঘ্য ছোট হচ্ছে, মানে পদার্থ কমে যাচ্ছে ওই রকেট থেকে, আচ্ছা নাকি স্যার হ্যাঁ, পর্যবেক্ষকের কাছে মনে হচ্ছে যে এটা আসলে ছোট? আচ্ছা এটা আমি তোমাকে এই আনসারটা তুমি ক্লাসটা একটু করো, 5-7 মিনিট পরে ক্লাস এই আনসারটা তুমি পেয়ে যাবে। হ্যাঁ জি স্যার। ওকে। আচ্ছা এটার আনসারটা আমি দিয়ে দিব, এখন দিয়ে দিব। আচ্ছা তাহলে এখন রকেটটা যদি আমি আলোর ব্যাগের 80% ব্যাগে ছিল, এখন যদি রকেটটার ব্যাগ আরেকটু বাড়ানো হয় তখন তোমার এই এল ইজ ইকুয়াল টু হয় হচ্ছে কত, এখানে যদি আমি বি এর মান 0.866 সি বসাই তখন এল এর মান হয় হচ্ছে কত 50 মিটার। অর্থাৎ তোমার রকেটটা যদি আরেকটু ব্যাগ বাড়ানো হয় তখন কিন্তু রকেটের গতিশীল অবস্থায় দৈর্ঘ্য অর্ধেক মনে হচ্ছে। আগে রকেটটার দৈর্ঘ্য ছিল 100 মিটার, এখন কত মনে হচ্ছে 50 মিটার। আমি রকেটের ব্যাগ যদি আরো বৃদ্ধি করি ধরো 0.995 সি করি তখন রকেটের গতিশীল অবস্থায় দৈর্ঘ্য এরকম মনে হয় 9.987 মিটার, অর্থাৎ প্রায় 10 মিটার। অর্থাৎ 100 মিটার দৈর্ঘ্যের রকেটকে তখন কি মনে হয়, তখন হচ্ছে 10 মিটার দৈর্ঘ্য। ঠিক আছে, গতিশীল অবস্থার দৈর্ঘ্য এত মনে হয়। আচ্ছা এখন যদি এরকম হয় রকেটটা যদি স্থির থাকে, হ্যাঁ তাহলে রকেটটা যদি তোমার স্থির থাকে, রকেট যদি স্থির থাকে, স্থির থাকলে মানে কি বি ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে বি যদি 0 হয়, ঠিক আছে, তাহলে 0/সামথিং মানে কত 0, অর্থাৎ তখন তখন এল ইজ ইকুয়াল টু কত, এল ইজ ইকুয়াল টু এল নট, এল ইজ ইকুয়াল টু এল নট, এল নট মানে কত, তখন রকেটের দৈর্ঘ্য কত হয় 100 মিটারই হয়। অর্থাৎ তখন রকেটে যদি তোমার স্থির থাকে, অর্থাৎ পর্যবেক্ষকের সাপেক্ষে রকেটে যদি স্থির থাকে তখন সেই অবস্থায় যে দৈর্ঘ্য পরিমাপ করব সেই দৈর্ঘ্যটি একদম প্রকৃত দৈর্ঘ্য বা অরিজিনাল দৈর্ঘ্য। আবার রকেটটা যদি এরকম হয় আলোর বেগের চেয়ে অনেক ছোট, ঠিক আছে, রকেটের ব্যাগ যদি আলোর ব্যাগের চেয়ে অনেক ছোট হয়, রকেটের ব্যাগ যদি তোমার আলোর ব্যাগ থেকে অনেক ছোট হয়, হ্যাঁ ধরো বি এর মান সি থেকে অনেক ছোট হয়, ঠিক আছে, তাহলে কোনো ছোট সংখ্যা দিয়ে অনেক বড় সংখ্যা যদি ভাগ করা হয় অর্থাৎ সামথিং বাই অসীম, তাহলে এটা রেজাল্ট কি হয় তোমরা বলো তো। সামথিং বাই অসীম, কোনো ছোট সংখ্যাকে অনেক বড় সংখ্যা দিয়ে ভাগ করলে আলোর বেগের মান হচ্ছে অনেক বেশি আর মহাশূন্যযান বা রকেটের বেগ হচ্ছে অনেক ছোট। ঠিক আছে, হ্যাঁ,
জিরো হয়, ঠিক আছে। তাহলে জিরো যদি হয় তাহলে 1 মাইনাস জিরো মানে 1, অর্থাৎ এল ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার এল নট, অর্থাৎ হচ্ছে 100 মিটার, ঠিক আছে। তাহলে এখন আমি মুজাহিদের আনসারটা দেই। তাহলে এখন আমরা বাস্তবে পৃথিবী পৃষ্ঠে যত যানবাহন আবিষ্কৃত হয়েছে মহাশূন্য যান থেকে শুরু করে, তাহলে যে সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন যানের ব্যাগ, যানবাহনের ব্যাগটা হচ্ছে আলোর ব্যাগের চেয়ে অনেক 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 ছোট। অর্থাৎ আলোর ব্যাগের চেয়ে যদি অনেক ছোট হয় তাহলে বি ইজ লেস দেন সি, তখন কি হয়, তাহলে তখন এল ইজ ইকুয়াল টু এল নট, অর্থাৎ রকেটের দৈর্ঘ্যকে 100 মিটারই হয়। তাহলে আমাকে তোমরা বলতে পারো স্যার তাহলে তো সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন যে রকেট বা মহাশূন্য যান তার দৈর্ঘ্য যদি কোনো, তার উপর যদি এই দৈর্ঘ্য সংকোচন প্রভাবটা না পড়ে তাহলে কার উপর দৈর্ঘ্য সংকোচন প্রভাবটি পড়তে পারে বা পড়ে থাকে? হ্যাঁ, তাহলে এই দৈর্ঘ্য সংকোচন প্রভাবটি আসলে পড়ে তোমাদের পারমাণবিক পদার্থবিজ্ঞানের যে ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুকণা আছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, নিউক্লিয়ার ফিজিক্সে যেগুলি আছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই কণাগুলি খুবই ছোট এবং এদের ব্যাগ হচ্ছে প্রায় আলোর ব্যাগের কাছাকাছি। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এদের ব্যাগ বা এদের স্পিড প্রায় আলোর ব্যাগের কাছাকাছি। তাহলে ওদের ক্ষেত্রে এই দৈর্ঘ্য সংকোচন প্রভাবটি পরিলক্ষিত হবে। আর বাস্তবে আমরা এই তুমি যে বললা যে আসলে কি ছোট হয়, তাহলে বাস্তবে যে মহাশূন্য যানে গেলেও তোমার কি হচ্ছে, মহাশূন্য যানের ব্যাগও আলোর ব্যাগের চেয়ে অনেক ছোট। সো এই মহাশূন্য যান বা রকেটের দৈর্ঘ্য যদি পৃথিবী পৃষ্ঠে 100 মিটারও হয় তাহলে গতিশীল অবস্থায় তার দৈর্ঘ্য আমরা মাপলে আমরা কত পাবো? 100 মিটারই পাবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আশা করি তাহলে এখন এই দৈর্ঘ্য সংকোচন প্রভাবটি তাহলে কোথায় পরিলক্ষিত হয়? এই দৈর্ঘ্য সংকোচন প্রভাব তাহলে এখানে কি দেখতে পেলাম যে ওই মহাশূন্যযানের ব্যাগ বা বস্তুর ব্যাগ যখন আলোর ব্যাগের কাছাকাছি হবে তখনই কিন্তু সেই দৈর্ঘ্য সংকোচন প্রভাবটা পরিলক্ষিত হতে শুরু করবে। আর সেই যখন প্রায় যত বেশি আলোর বেগের কাছাকাছি যাবে, দেখো 100 মিটার রকেটটা দৈর্ঘ্য একবার 60 মিটার মনে হয়েছে, আরেকবার 50 মিটার মনে হয়েছে, আরেকবার কত, আরেকবার প্রায় 10 মিটার মনে হয়েছে। অর্থাৎ এই দৈর্ঘ্য সংকোচন প্রভাবটা তখনই বেশি আচ্ছা গতিশীল থাকলে কিভাবে দৈর্ঘ্য মাপা হয়? আচ্ছা এইটা এখন এইগুলা হচ্ছে তোমার হ্যাঁ। আচ্ছা এই গতিশীল অবস্থায় থাকলে এখন বিজ্ঞানীরা এটা ওরা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে যে এরকম হয়। এটা আইনস্টাইন বলেছেন যে আইনস্টাইন এরকম ওরা পরীক্ষা নিরীক্ষা না করে তো আমাদের কিছু বলে নাই, ঠিক আছে, যে গতিশীল অবস্থায় ধরো এরকম কোনো যন্ত্র হয়তো বা আছে যে গতিশীল অবস্থায় থেকে তার দৈর্ঘ্য মাপা যায়। ওকে, তাহলে আর এই জিনিসটা হচ্ছে আসলে আপেক্ষিক, ঠিক আছে। বাস্তবে তো আমরা তুমি দেখো যে দৈর্ঘ্য সংকোচন প্রভাবটি এটা কি বাস্তব জীবনে ঘটে? এটা তো বাস্তব জীবনে আসলে আমরা যে বাস্তব জীবনে চলি যত যানবাহন আছে এই যানবাহনের ক্ষেত্রে এই প্রভাবগুলো পরিলক্ষিত হয় না। এটা বিজ্ঞানীরা ওইরকম যন্ত্রের মাধ্যমে ওরা পরীক্ষা নিরীক্ষা করে ওনারা এটা দেখেছেন যে এরকম যে দৈর্ঘ্য কিছুটা ছোট হয়, ঠিক আছে। এই দৈর্ঘ্য ছোটটা তখনই বেশি হয় যখন ওই বস্তুর ব্যাগ আলোর ব্যাগের কাছাকাছি হয়। আর এই দৈর্ঘ্য সংকোচন প্রভাবটা একেবারেই পরিলক্ষিত হয় না, অর্থাৎ এল ইকুয়াল টু এল নট হয় কখন? যখন যে পর্যবেক্ষক মাপবে সে যদি স্থির অবস্থায় থাকে তাহলে তোমার কি, তাহলে তোমার ওই অরিজিনাল দৈর্ঘ্য, সেই অরিজিনাল দৈর্ঘ্যটি উনি মাপতে পারেন। অথবা এই পর্যবেক্ষক গতিশীল থাকলেও উনি তো আলোর বেগের চেয়ে অনেক ছোট মান নিয়ে গতিশীল। তাহলে আলোর বি যদি সি এর চেয়ে অনেক ছোট হয় তখনও আমরা দেখাইলাম যে কি হয়, বি যদি সি এর চেয়ে অনেক ছোট হয় তাহলে সামথিং বাই ইনফিনিটি মানে অসীম, না সামথিং বাই অসীম মানে জিরো, তাহলে 1 মাইনাস জিরো মানে কত 1, তাহলে রুট ওভার 1 করলে 1,
অর্থাৎ L ইজ ইকুয়াল টু L নট। তাহলে বাস্তব জীবনেও আমরা কি দেখতে পাচ্ছি যে গতিশীল অবস্থায় দৈর্ঘ্য আর নিশ্চল অবস্থায় দৈর্ঘ্য, দুইটা দৈর্ঘ্য সমান হয়, কিন্তু এই দৈর্ঘ্য সংকোচন প্রভাবটা দেখা যায় হচ্ছে নিউক্লিয়ার ফিজিক্সে কিছু এলিমেন্ট আছে, সেই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, তাদের ক্ষেত্রে এগুলো প্রযোজ্য হয়। ওকে, আচ্ছা, তাহলে এখন আমাদের এখানে পরীক্ষার হলে যেসব ম্যাথ আসে, আমরা যদি একটা ম্যাথ নিয়ে আলোচনা করি, তাহলে জিনিসটা আগে তোমাদের ক্লিয়ার করতে হবে এল এবং এল নট, এই দুইটা জিনিস তোমরা বুঝতে পারছো কিনা। কারণ দুইটাই হচ্ছে দৈর্ঘ্য। একটা দৈর্ঘ্য হচ্ছে নিশ্চল অবস্থায় দৈর্ঘ্য বা স্থির অবস্থায় দৈর্ঘ্য বা প্রকৃত দৈর্ঘ্য, আরেকটি দৈর্ঘ্য হচ্ছে পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল অবস্থায় দৈর্ঘ্য, বা এটাকে আমরা বলতে পারি আপেক্ষিক দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে মার্কারটি যে বস্তু দৈর্ঘ্য মাপবো, সেই বস্তুটি যে কাঠামোতে থাকে, সেই কাঠামোর পর্যবেক্ষক যদি মাপে, তাহলে সেটা হচ্ছে কি একদম প্রকৃত দৈর্ঘ্য বা এল নট, বা স্থির অবস্থায় দৈর্ঘ্য বা নিশ্চল অবস্থায় দৈর্ঘ্য। আর ওই বস্তুটি যে কাঠামোতে থাকে, সেই কাঠামোর সাপেক্ষে অন্য একটি কাঠামো যদি গতিশীল থাকে, ওই অন্য কাঠামোর পর্যবেক্ষক যদি মাপে, তাহলে অন্য কাঠামোর পর্যবেক্ষকের কাছে তার দৈর্ঘ্যটা মনে হবে এল বা আপেক্ষিক দৈর্ঘ্য। ওকে, আচ্ছা, এখন আমরা তোমাদের বইয়ের একটা ম্যাথ আলোচনা করি। তোমরা একটু তোমাদের বইয়ে আছে ম্যাথটি, যে পৃথিবীতে একটি রকেটের দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার। পৃথিবীতে একটি রকেট, যখন রকেটটি পৃথিবীতে ছিল তখন রকেটটির দৈর্ঘ্য ছিল 100 মিটার। এখন রকেটটি যখন আকাশে উঠতে ছিল, রকেটটি যখন পৃথিবীতে স্থির ছিল, তখন রকেটের দৈর্ঘ্য মাপা হলো হচ্ছে 100 মিটার। এখন রকেটটি যখন আকাশে উঠতে ছিল, তখন রকেটের দৈর্ঘ্য মাপা হলো হচ্ছে 99 মিটার। ঠিক আছে, তাহলে এখন কোশ্চেন হচ্ছে এই রকেটটির ব্যাগ নির্ণয় করো। ব্যাগ নির্ণয় করো, বি ইজ ইকুয়াল টু হোয়াট। আমাকে একটু, তোমরা সময় নাই, আমাকে জাস্ট 2 মিনিট আছে, আমাকে একজন বলো তো, এই যে এই 100 মিটার, আচ্ছা এখানে এল নট কোনটি? এল নট প্রথমটি নাকি দ্বিতীয়টি? আমাকে একটু জানাও, এল নট কোনটি হতে পারে, প্রথমটি নাকি দ্বিতীয়টি? ঠিক আছে, এল নট হচ্ছে, আমরা সবসময় মনে রাখবা, এল নট হচ্ছে স্থির বা নিশ্চল অবস্থায় দৈর্ঘ্য। একজন 2 বলছো যে এল নট হচ্ছে, হ্যাঁ এল নট হচ্ছে তোমার, এল নট হচ্ছে কি, এল নট হচ্ছে 100 মিটার আর এল হচ্ছে 99 মিটার। ঠিক আছে, তাহলে তাহলে এখন থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, সি এর মান যদি 3 ইনটু 10⁸ মিটার পার সেকেন্ড বসানো হয়, ঠিক আছে, তাহলে তোমরা এই এখান থেকে বি এর মান বের করতে পারবা। কারণ এখানে তুমি এল এর মানও জানো, এল নট এর মানও জানো, সি এর মান হচ্ছে 3 ইনটু 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে ওই রকেটটির ব্যাগ নির্ণয় করতে পারবা। ঠিক আছে, এটা আজকে এই দৈর্ঘ্য সংকোচনটা কি একটু বুঝতে পারছো কিনা, আমাকে একটু শেয়ার করতে পারো যে দৈর্ঘ্য সংকোচন বিষয়টা কি কিছুটা তোমরা বুঝতে পেরেছো কিনা। আশা করি তোমরা একটু বই পড়বা, বই পড়লে আরেকটু বুঝতে পারবা। জি স্যার, আচ্ছা ঠিক আছে, কয়েকজন জি স্যার বলছে। তাহলে আমরা আজকের ক্লাসটি এখানেই শেষ করতে যাচ্ছি। তোমরা আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।